প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে আলোচনা করব। তো এসো আমরা আমাদের আলোচনা শুরু করি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নবম দশম শ্রেণী। আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ এই অধ্যায়টা নিয়ে আলোচনা করছি। প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ। এই অধ্যায়ে পাঠ করে আমরা কি বুঝতে পারব? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অবদান বর্ণনা করতে পারব। বাংলাদেশে ই-লার্নিং এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। বাংলাদেশে ই-গভর্নেন্সের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব। বাংলাদেশে ই-সার্ভিসের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। আরও অনেক কিছু আছে, এটা আমরা পরবর্তীতে যখন আলোচনা করব তখন আমরা আরও বিস্তারিতভাবে বুঝতে পারব। তাহলে এসো আমরা আলোচনা বিস্তারিতভাবে শুরু করি। 21 শতক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বিগত শতাব্দীতে সম্পদের যে ধারণা ছিল, 21 শতকে এসে সেটি পুরোপুরি পাল্টে গেছে। পৃথিবীর সবাই মেনে নিয়েছে যে 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান। অর্থাৎ আমরা বিগত শতাব্দীগুলোতে আমরা মানুষেরা বিগত শতাব্দীগুলোতে সম্পদ সম্পর্কে যে ধারণাটা আমাদের মধ্যে ছিল, সেটা 21 শতকে এসে বলছে পুরোপুরি পাল্টে গিয়েছে। এখন পৃথিবীর সবাই মেনে নিয়েছে যে 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান, যার অর্থ কৃষি, খনিজ সম্পদ কিংবা শক্তির উৎস নয়, শিল্প কিংবা বাণিজ্য নয়। এখন পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। তার কারণ শুধু মানুষই জ্ঞান অন্বেষণ করতে পারে, জ্ঞান ধারণ করতে পারে এবং জ্ঞান ব্যবহার করতে পারে। পৃথিবীর সম্পদের এই নতুন ধারণাটি সারা পৃথিবীতে মানুষের চিন্তাভাবনার জগৎটি পাল্টে দিয়েছে। পৃথিবীর মানুষ যখন 21 শতকের মুখোমুখি হওয়ার জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আমাদের যে বিগত শতাব্দীগুলোতে আমরা যে ধারণাটা পোষণ করতাম যে কারো কাছে অর্থ থাকলে বা কারো কাছে জমি থাকলে সে সম্পদশালী, কিন্তু 21 শতকে এসে বলা হচ্ছে যে না, অর্থবিত্ত থাকলে, টাকা পয়সা থাকলে শুধুমাত্র সম্পদশালী সে নয়।
অবশ্যই জ্ঞান থাকতে হবে। যে মানুষ যত বেশি জ্ঞানী, প্রশিক্ষিত, সে তত বেশি সম্পদের মালিক। আমরা সবাই অনুভব করতে পারছি 21 শতকের পৃথিবীটা আসলে জ্ঞানভিত্তিক একটা অর্থনীতির উপর দাঁড়াতে শুরু করছে। 21 শতকে এসে আমরা আরো দুটি বিষয় শুরু করেছি, যার একটি হচ্ছে গ্লোবালাইজেশন, অন্যটি হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। এই দুটি বিষয় ত্বরান্বিত হওয়ার পেছনের কারণটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। যে কোনো দেশের ভৌগোলিক সীমানা বিশ্বায়নের কারণে নিজের দেশের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। ব্যাপারটি বোঝার জন্য আমরা আমাদের বাংলাদেশের উদাহরণটি নিতে পারি। আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ এখন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা যে যেখানে আছে সে অংশটুকুই বাংলাদেশ। এক অর্থে বাংলাদেশের সীমানা ছড়িয়ে গেছে, আবার বাংলাদেশের অধিবাসী হয়েও তারা পৃথিবীর অন্য দেশের নাগরিক হয়ে বেঁচে আছে। আন্তর্জাতিকতা এখন এই নতুন পৃথিবীর অলিখিত নিয়ম। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে আমরা পুরা দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বায়ন, দেশের গণ্ডি পেরিয়ে পুরা পৃথিবীব্যাপী আমাদের একটা যোগাযোগ তৈরি হয়েছে, কর্মসংস্থান তৈরি হয়েছে এবং পুরা পৃথিবীর অর্থনীতির উপরে অর্থনীতিতে আমরা অবদান রাখতে সক্ষম হচ্ছি। যার কারণে আমরা যদি আমাদের দেশের কথাই ধরি, আমাদের দেশের লোকেরা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং যার যার ক্ষেত্রে যোগ্যতা অনুসারে মানুষ তার নিজ কর্মক্ষেত্রে ভালো অবদান রাখতে পারছে। আমরা জানি পৃথিবীর মানুষকে একসময় বেঁচে থাকার জন্য পুরোপুরি প্রকৃতির অনুকম্পার উপর নির্ভর করতে হতো। মানুষ বিভিন্ন যন্ত্র আবিষ্কার করে প্রকৃতির উপর নির্ভরশীলতা কমিয়ে এনেছে। অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লবের পর মানুষ যন্ত্রের উপর নির্ভর করে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করেছে। পৃথিবীর যে সকল জাতি শিল্প বিপ্লবে অংশ নিয়েছিল একসময় তারাই পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছে। 21 শতকে যখন জ্ঞানভিত্তিক অর্থনীতির সূচনা হয়েছে তখন আবার সেই একই ব্যাপার ঘটছে। যারা জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করার বিপ্লবে অংশ নেবে তারাই পৃথিবীর চালিকা শক্তি হিসাবে কাজ করবে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি জ্ঞানই হচ্ছে সম্পদ, জ্ঞানই হচ্ছে শক্তি। যার যত জ্ঞান আছে, যার যত তথ্য আছে, সে ততই শক্তিশালী। কারণ সে জ্ঞান ব্যবহার করে, তথ্য ব্যবহার করে তার কাজটা সে ভালোভাবে করতে পারছে, যার ফলশ্রুতিতে সে তার তার অর্থনৈতিকভাবে সে লাভবান হচ্ছে এবং সে নেতৃত্ব সেই দিচ্ছে, কারণ তার মধ্যে জ্ঞান রয়েছে, তার মধ্যে দক্ষতা রয়েছে। এই নতুন শিল্প বিপ্লবে অংশ নিতে হলে বিশেষ এক ধরনের প্রস্তুতি নিতে হবে, সেটি আমরা অনুভব করতে পারি। যদি আমরা বেঁচে থাকার সুনির্দিষ্ট দক্ষতাগুলো দেখতে চাই তাহলে সেগুলো হবে পারস্পরিক সহযোগিতার মনোভাব, যোগাযোগ দক্ষতা, সুনাগরিকত্ব, সমস্যা সমাধানে পারদর্শী, বিশ্লেষণী চিন্তন দক্ষতা, যেটাকে ইংরেজিতে বলছে ক্রিটিক্যাল থিঙ্কিং,
সৃজনশীলতা এবং তার সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা। এখানে আমরা কিছু জিনিস লক্ষ্য করছি। বলছে এই যে আমাদের বর্তমান যে ভবিষ্যৎ যে শিল্প বিপ্লব, নতুন শিল্প বিপ্লব আসছে, বা যেটা অলরেডি যেটার ছোঁয়া আমরা পাচ্ছি, সেখানে বলছে যে এই নতুন শিল্প বিপ্লবে যদি আমরা অংশ নিতে চাই, আমাদের বিশেষ প্রস্তুতি এখন থেকে নিতে হবে। যদি আমরা বেঁচে থাকার সুনির্দিষ্ট দক্ষতাগুলো দেখতে চাই, তাহলে সেগুলো হচ্ছে পারস্পরিক সহযোগিতার মনোভাব। হ্যাঁ, অবশ্যই আমাদের একে অন্যকে সহযোগিতার মনোভাবটা পোষণ করতে হবে। আমার নিজের উন্নয়নের জন্য আমি আমার বন্ধু, আমি আমার সহযোগী, আমি আমার আত্মীয়, তাদেরকে অবশ্যই সহযোগিতার মনোভাবটা আমাকে পোষণ করতে হবে এবং তাদের থেকেও আমাকে সহযোগিতা পেতে হবে। যোগাযোগ দক্ষতা, আমাকে অবশ্যই যোগাযোগটা করতে হবে আমার নিকট জনের সাথে, আমার ক্লাসমেটের সাথে, আমার কলিগের সাথে আমার যোগাযোগটা যাতে আমার ভালো থাকে, যোগাযোগ দক্ষতাটা বাড়াতে হবে। সুনাগরিকত্ব, আমাকে দেশের প্রতি অনুগত থাকতে হবে, আমার উপর অর্পিত দায়িত্ব আমাকে সঠিকভাবে পালন করতে হবে, দেশের আইন শৃঙ্খলা মানতে হবে। এই হচ্ছে সুনাগরিকত্ব। সমস্যা সমাধানে পারদর্শিতা, এই জিনিসটা একটু তোমরা খেয়াল করো। আমার মনে হচ্ছে এই জিনিসটাতে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। সমস্যা সমাধানে পারদর্শী, এখানে একটু ছোট করে এসেছে, আশা করি তোমরা বুঝতে পারবে, লেখাগুলো একটু ছোট হয়েছে। সমস্যা সমাধানে পারদর্শী অর্থাৎ আমার যে আমি কাজ করার পথে, আমি আমার কাজ আগানোর পথে আমি যে সমস্যাগুলোর আমি সম্মুখীন হই, সেগুলো আমি উপস্থিত বুদ্ধি দিয়ে, তাৎক্ষণিক আমার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে আমি যে সমস্যাটার যে একটা তাৎক্ষণিক সমাধান আমি করতে পারবো, সেটা হচ্ছে সমস্যা সমাধানে পারদর্শিতা। আমি চলার পথে, আমাদের চলার পথে, কাজ করার পথে অনেক বাধাই আসবে, অনেক সমস্যা তৈরি হবে, যেটা প্রকৃতির নিয়ম। তাহলে আমাকে এই সমস্যাটা থেকে কিভাবে আমি উতরে গিয়ে আমার কাজে আমি এগিয়ে যাব, সেই সমাধানটা আমাদের নিজে থেকেই আমাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সমাধান করার যে দক্ষতাটা, সেটা আমাকে অবশ্যই শিখতে হবে। এবং সর্বোপরি আমাদেরকে মাথা ঠান্ডা রেখে আমাদের দক্ষতাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। বিশ্লেষণী চিন্তন দক্ষতা, যেটাকে ইংরেজিতে বলছে ক্রিটিক্যাল থিঙ্কিং, আমাকে অবশ্যই বিশ্লেষণী, আমাকে শুধু আমি সোজা একটা চিন্তা করব, অন্য আমার একজন সিনিয়র, একজন কলিগ বা আমার সিনিয়র একজন বড় ভাই এই কাজটা করেছেন, একটা নির্দিষ্ট কাজ করেছেন, তিনি এইভাবে করেছেন, তা আমি যদি শুধু ওই চিন্তাটা রেখে দিই, না তিনি এইভাবে কাজটা সমাধান করেছেন, আমি ওইভাবে করতে পারব না। তিনি হয়তো এক পরিবেশে একটা একটা নির্দিষ্ট তখন একটা হয়তো পরিবেশ ছিল, যে তিনি কাজটা করছেন, এইভাবে করতে পেরেছেন, তিনি পারিপার্শ্বিকতা তার অনুকূলে ছিল, বা তার পারিপার্শ্বিকতা বা পরিবেশটা হয়তো অন্যরকম ছিল, কিন্তু আমি যে এখন কাজটা করছি এই পরিবেশটা হয়তো এরকম নাও হতে পারে। তো ওইভাবে আমি উনার মতো করে কাজটা সমাধান করব, এটা কিন্তু ঠিক না।
আমি এখন কাজটা করছি, এখন পরিবেশটা ভিন্ন, এখন আবহাওয়াটা ভিন্ন, বা এখন কি বলবো, এখন চিত্রপটটা ভিন্ন, তাহলে আমাকে ওইভাবে কাজটা করতে হবে। আমার বিশ্লেষণী চিন্তন দক্ষতাটা থাকতে হবে, ওইখানে আমি আমার বিশ্লেষণী চিন্তন দক্ষতাটা কাজে লাগাতে পারবো। সৃজনশীলতা, অবশ্যই সৃজনশীলতা একটা, যখন কাজ আমি করতে যাব আমাকে অবশ্যই ক্রিয়েটিভ হতে হবে। আমি অন্যজনের মতো, অন্যজন এইভাবে কাজটা সমাধান করেছে, আমি ওইভাবে সমাধান করতে পারবো, এটার কোনো কথা নেই। আমাকে নিজে থেকে এই কাজটা কিভাবে সুন্দর করে করা যায়, নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে, নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে, না আমি এইভাবে করলে কাজটা আর একটু ভালো হবে, এটা হচ্ছে সৃজনশীলতা, ইংরেজিতে যেটা আমরা বলে থাকি ক্রিয়েটিভিটি। এবং তার সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা থাকতে হবে। আচ্ছা, তারপর আমরা নেক্সট টপিক কি আছে একটু দেখে নিই। আচ্ছা, এরপরে আছে দেখো, সত্যি কথা বলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা সবচেয়ে প্রয়োজনীয় দক্ষতা হিসেবে, বা স্কিল, দক্ষতা ইংরেজিতে যেটা আমরা স্কিল বলছি, খুব দ্রুত স্থান করে নিচ্ছে। 21 শতকে টিকে থাকতে হলে সবাইকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রাথমিক বিষয়গুলো জানতে হবে। এই প্রাথমিক বিষয়গুলো জানা থাকলে একজন এটি ব্যবহার করে তার বিশাল বৈচিত্র্যের জগতে প্রবেশ করতে পারে। একজন শিক্ষার্থী যতক্ষণ পর্যন্ত এই প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত না হবে ততক্ষণ পর্যন্ত সে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, সংযোজন, মূল্যায়ন করে নতুন তথ্য সৃষ্টি করতে পারবে না। এই কথাটা আমরা আরেকটু আলোচনা করি, যেহেতু দেখা যাচ্ছে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে বলছে 21 শতকে টিকে থাকতে হলে সবাইকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রাথমিক বিষয়গুলো অবশ্যই জানতে হবে। এই প্রাথমিক বিষয়গুলো জানা থাকলেই একজন বা যে কোনো কেউ এটি ব্যবহার করে তার বিশাল বৈচিত্র্যের জগতে প্রবেশ করতে পারে। বিশাল, দেখো জিনিসটা বলা হচ্ছে বিশাল বৈচিত্র্যের জগতে। এখানে তুমি অনেক কিছুই আছে, তথ্য যোগাযোগ প্রযুক্তির বিশাল ভান্ডারে তোমার অনেক কিছু শেখার আছে, অনেক জিনিস তোমার জানার আছে, অনেক কিছু তোমার করার আছে। হ্যাঁ, তোমার মধ্যে অনেক সম্ভাবনার দুয়ার, তোমার নিজের জীবনকে পাল্টে দেওয়ার জন্য, হ্যাঁ, তুমি তোমার জীবনটাকে কি বলবো, যে করার জন্য, উজ্জ্বল করার জন্য, হ্যাঁ, তোমার সুযোগ সুবিধাগুলো বাড়িয়ে দেওয়ার জন্য এখানে অনেক কিছুই রয়েছে বলা হচ্ছে। একজন শিক্ষার্থী যতক্ষণ পর্যন্ত এই প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত না হবে ততক্ষণ পর্যন্ত সে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, তথ্যটা সংগ্রহ করে বিশ্লেষণ এবং এটাতে নতুন কিছু তথ্য সংযোজন এবং এটার যে মূল্যায়নটা, এটা কি বোঝাতে চেয়েছে, কি বলতে চাচ্ছে, এই করে নতুন তথ্য সৃষ্টি করতে পারবে না। এই দক্ষতা অর্জন করতে না পারলে সে 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে জ্ঞানভিত্তিক সমাজে স্থান করে নিতে পারবে না। আচ্ছা, গেল আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে আমাদের যে বিশ্লেষণী যে ধারণাটা আমরা পড়লাম, হ্যাঁ, যে এই জিনিসটা আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে, যে আজকের পর্যায়ে এত উন্নতভাবে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবস্থাটা এখন অনেক উন্নত। এই উন্নত হওয়ার পিছনে বর্তমান যুগে এসে আমরা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে, হ্যাঁ, এর পেছনে যে ব্যক্তিগুলোর, যে মনীষীগুলোর অবদান রয়ে গেছে, আমরা তাদেরকে নিয়ে আমরা এখন আলোচনা করছি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আজকের বিকাশের পেছনে রয়েছে অনেক বিজ্ঞানী, ভিশনারি, প্রকৌশলী এবং নির্মাতাদের অবদান। তারহীন যোগাযোগ ব্যবস্থা, এখন যে আমরা মোবাইল ফোন ব্যবহার করছি যেটাতে কোনো তার লাগে না, কম্পিউটারের গণনা ক্ষমতা বৃদ্ধি এবং
মাইক্রো ইলেকট্রনিক্সের বিকাশ বর্তমানে আইসিটিকে মুঠোর মধ্যে নিয়ে এসেছে। আধুনিক কম্পিউটারের বিকাশ বা প্রচলন শুরু হয় চার্লস বেবেজ 1791 থেকে 1871, যার জন্ম হয়েছে চার্লস বেবেজ মনীষী। ওনার জন্ম হয়েছিল 1791 সালে, তিনি 1871 সালে মৃত্যুবরণ করেন। নামে একজন ইংরেজ প্রকৌশলী ও গণিতবিদের হাতে। অনেকে তাকে আধুনিক কম্পিউটারের জনক বলে থাকেন। তিনি তৈরি করেন ডিফারেন্স ইঞ্জিন। 1991 সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস বেবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়। দেখা যায় যে সেটি সঠিকভাবেই কাজ করছে এবং পরবর্তীতে তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটি গণনা যন্ত্রের পরিকল্পনা করেন। তবে গণনার কাজটি কিভাবে আরো কার্যকর করা যায় সেটি নিয়ে ভেবেছিলেন কবি লর্ড বায়রনের কন্যা অ্যাডা লাভলেস। 1815 সালে যিনি জন্মগ্রহণ করে 1852 সালে মৃত্যুবরণ করেন। মায়ের কারণে অ্যাডা ছোটবেলা থেকে বিজ্ঞান ও গণিতে আগ্রহী হয়ে ওঠেন। 1833 সালে চার্লস বেবেজের সঙ্গে তার পরিচয় হলে তিনি বেবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিং এর ধারণা সামনে নিয়ে আসেন। এই কারণে অ্যাডা লাভলেসকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়। 1842 সালে বেবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন। সে সময় অ্যাডা বেবেজের সহায়তা নিয়ে পুরো বক্তব্যের সঙ্গে ইঞ্জিনের কাজের ধারাটি বর্ণনা করেন। কাজের ধারা বর্ণনা করার সময় তিনি এটিকে ধাপ অনুসারে ক্রমাঙ্কিত করেন। অ্যাডার মৃত্যুর 100 বছর পর 1953 সালে সেই নোট আবারও প্রকাশিত হলে বিজ্ঞানীরা বুঝতে পারেন যে অ্যাডা লাভলেস ওই অ্যালগরিদম প্রোগ্রামিং এর ধারণাটি আসলে প্রকাশ করেছিলেন। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। বেবেজ আর অ্যাডার এই কার্যক্রমের পাশাপাশি সে সময় পদার্থবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়। বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল 1831 সালে, যার জন্ম হয়ে 1879 সালে তিনি মৃত্যুবরণ করেন, তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন। আচ্ছা, আমরা দেখি আরেকভাবে একটু বড় করে আমরা দেখতে পারি কিনা। বেবেজ আর অ্যাডার এই কার্যক্রমের পাশাপাশি সে সময় পদার্থবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়। বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল 1831 সালে জন্ম নিয়ে যিনি 1879 সালে মৃত্যুবরণ করেছিলেন, তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন, যা বিনা তারে বার্তা প্রেরণে বার্তা প্রেরণের একটি সম্ভাবনাকে তুলে ধরে। বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, যিনি 1858 সালে জন্মগ্রহণ করে 1937 সালে মারা যান। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর ছবি, আমাদের বাঙালির গর্ব। 1895 সালে জগদীশচন্দ্র বসু অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সক্ষম হয়, কিন্তু তার এই আবিষ্কার প্রকাশিত না হওয়ায় সার্বজনীন স্বীকৃতি পায়নি। তবে বেতার তরঙ্গ ব্যবহার করে একই কাজ প্রথম প্রকাশিত হওয়ায় সার্বজনীন স্বীকৃতি পান ইতালির বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনি। এজন্য তাকে বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে স্বীকৃতি দেওয়া। 20 শতকে ইলেকট্রনিক্সের বিকাশের পর প্রথমে আইবিএম কোম্পানি মেইনফ্রেম কম্পিউটার তৈরি করে। পর্যায়ক্রমে 1971 সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হলে সাশ্রয়ী কম্পিউটার তৈরির পথ সুগম হয়। 20 শতকের 60-70-এর দশকে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে আরপানেটের আবিষ্কার হয়। বলা যায় তখন থেকে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সমূহের মধ্যে আন্তঃসংযোগ বিকশিত হতে শুরু করে।
অর্থাৎ আর এই বিকাশের ফলে তৈরি হয় ইন্টারনেট। 1971 সালে আরপানেটে ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনা করেন আমেরিকার প্রোগ্রামার রেমন্ড স্যামুয়েল টমলিনসন। তিনি প্রথম ইমেল সিস্টেম চালু করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম ইমেল সিস্টেম চালু হয় আমেরিকার প্রোগ্রামার রেমন্ড স্যামুয়েল টমলিনসনের হাত ধরে। মাইক্রোপ্রসেসরের আবিষ্কারের পর বিশেষ করে যুক্তরাষ্ট্র জুড়ে হ্যালো জি না 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 রাজন স্যার না আচ্ছা, তার আমরা আলোচনা করছিলাম মাইক্রোপ্রসেসরের আবির্ভাবের পর বিশেষ করে যুক্তরাষ্ট্র জুড়ে সেটি ব্যবহার করে পার্সোনাল কম্পিউটার তৈরির কাজ শুরু হয়। স্টিভ জবস ও তার দুই বন্ধু স্টিভ জজনিয়াক ও রোনাল্ড ওয়েনে 1976 সালের 1 এপ্রিল অ্যাপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান। অ্যাপলের হাতে পার্সোনাল কম্পিউটারের নানান পর্যায়ে বিকশিত হয়েছে। অন্যদিকে 1881 সালে আইবিএম কোম্পানি তাদের বানানো পার্সোনাল কম্পিউটারের অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য উইলিয়াম হেনরি বিল গেটস ও তার বন্ধুদের প্রতিষ্ঠান মাইক্রোসফটকে দায়িত্ব দেয়। বিকশিত হয় এমএস ডস এবং কম্পিউটার উইন্ডোজ অপারেটিং সিস্টেম। বর্তমানে পৃথিবীর অধিকাংশ কম্পিউটার পরিচালিত হয় বিল গেটস প্রতিষ্ঠিত মাইক্রোসফট কোম্পানির অপারেটিং সিস্টেম সফটওয়্যার দিয়ে। ইন্টারনেটের বিকাশকালে 1989 সালে একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, যেটাকে আমরা HTTP নামে চিনি, ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং তা বাস্তবায়ন করেন। সেই থেকে স্যার টিমোথি জন টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের WWW, যেটা আমরা WWW নামে চিনি, এর জনক হিসেবে পরিচিত। নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশের ফলে বিশ্বের নানান দেশের মধ্যে ইন্টারনেট বিস্তৃত হয়। ইন্টারনেটকে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে এবং বিকশিত হয় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে আমরা ফেসবুককে চিনি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মার্ক জুকারবার্গ, যার জন্ম 1984 সালে, ও তার 4 বন্ধুর হাতে সূচিত হয় ফেসবুকে। শুরুতে এটি কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আবদ্ধ থাকলেও মার্চ 2015 এর পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের প্রায় 1415 মিলিয়ন ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করেন। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আমাদের বাংলাদেশের অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে এখন ফেসবুক ব্যবহার করে। তো আমরা জানলাম যে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশের পেছনে যে মনীষীরা অবদান রেখে গিয়েছেন এবং বর্তমানেও রাখছেন, আমরা সেই মনীষীদের সম্পর্কে জানতে পেরেছি। আর আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে, এর কাজ সম্পর্কে, এর সুবিধাগুলো সম্পর্কে এবং সম্ভাবনাগুলো সম্পর্কে আমরা বুঝতে পারলাম প্রথম অধ্যায় পাঠ করে আমরা এটা বুঝতে পারলাম। আশা করি সবারই আজকের এই ক্লাসটা ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে আজকে তোমাদের কাছ থেকে আমি চন্দন স্যার আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীতে আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো।